ওয়েলকাম আবার দ্য ডিজিটাল এডুকেয়ার প্ল্যাটফর্মে। আমাদের ইউটিউব চ্যানেল দ্য ডিজিটাল এডুকেয়ার প্ল্যাটফর্মে আমাদের এবছর যে দেখি সেমিস্টার সিস্টেম 11-এর সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানের যে সেমিস্টার 1-এর যে সিলেবাস, সেই সিলেবাস সম্পর্কে আমরা সিলেবাস সম্পর্কে আলোচনা করার আগে একটু রাষ্ট্রবিজ্ঞান বিষয়টা নিয়ে পড়াশোনা করার উপযোগিতা বা সুযোগ সুবিধা কী সেটা নিয়ে একটু আলোচনা করব। যেহেতু এই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা তোমাদের কাছে একেবারেই নতুন এবং একেবারে অজানা, ইভেন অনেক সাবজেক্টের তুলনায় এই সাবজেক্টটার ধরন এবং প্রকৃতি যেহেতু একদমই আলাদা, তাহলে সবাই একটু এই বিষয়টা নিয়ে একটু অন্যরকম ভাবতে পারে যে এই সাবজেক্ট কীরকম, এই নিয়ে কী হবে ভবিষ্যৎ, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা আগে করি। দেখো, আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা বা দেশের কিভাবে পরিচালনা করা হয়, দেশ এবার আমরা অনেক সময় খবরে বা পেপারে আমরা দেখি যে এত নং আর্টিকেল বা এত নং ধারা এগুলো বলা হয়েছে মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, তারপরে আমরা যদি দেখি নির্দেশমূলক নীতি, এই টার্মগুলো আমরা পেয়ে থাকি। কিন্তু এবার যারা রাষ্ট্রবিজ্ঞান বা সংবিধান সম্পর্কে যারা জানে না, তাদের কাছে এই টার্মগুলো একদম নতুন মনে হবে, ইভেন তারা কিছু বুঝতেও পারবে না। তার জন্য আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়টা অবশ্যই ভালো মতো পড়তে হবে। আমাদের দেশ, সংবিধান এবং বৈদেশিক যে সম্পর্ক, সেগুলোর বিষয়ে আমাদের অবগত হওয়া অবশ্যই জরুরি। তো এই ক্ষেত্রে যদি আমরা এবার এসের দিক দিয়ে দেখি, অ্যাডভান্টেজ বলতে আমরা যদি কম্পিটিটিভ এক্সাম অর্থাৎ যে কোনো চাকরির পরীক্ষাগুলোতে যাই, অবশ্যই আমরা পলিটি বলে একটা চ্যাপ্টার দেখতে পাই বা পলিটি বলে একটা বিষয় দেখতে পাই, যেখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের আসে। এগুলো যখন আমরা এই 11 বা 12-এ রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়বো না, পরবর্তী সময় যখন আমরা কম্পিটিটিভ এক্সাম বা বড় বড় যে এক্সামগুলো যেমন ইউপিএসসি, WBCS, এই এক্সামগুলো যখন পড়তে যাব, তারপরে সেই পলিটির সম্পর্কে আমাদের একটা ভয় ভীতি চলে আসে। এখন থেকে যদি আমরা রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে পড়ি, তাহলে সেই ভয় ভীতি বা বেসিক যে বিষয়গুলো সেগুলো আমাদের খুবই সুন্দর করে বুঝবো। ইভেন তার জন্য আমরা অবশ্যই পলিটিক্যাল সাবজেক্ট, এই সাবজেক্টটাকে আমরা ভালো মতো পড়তে হবে আমাদের, যাতে আমরা কম্পিটিটিভ এক্সাম, তারপর বিভিন্ন যে প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো, সেগুলোতে যাতে আমরা ভালো স্কোর করতে পারি এবং শিক্ষক বা এসএসসি বা আমরা কলেজের যে লেভেলের পরীক্ষাগুলো, সেগুলোতেও আমাদের এই বিষয়টি অনেক কাজে লাগবে। আর সবথেকে বড় কথা হচ্ছে আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়টা পড়া এর জন্যই দরকার যে আমাদের সংবিধান এবং রাষ্ট্র ব্যবস্থা কীভাবে পরিচালিত হয় সেগুলো জানার জন্য আমাদের খুবই জানা দরকার। যেমন আমরা যদি ঘটনা দেখি, সদ্য লোকসভা নির্বাচন হয়ে গেল এবং আমরা দেখতে পেলাম যে লোকসভার মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হয় এবং সেটা কিভাবে নির্বাচিত হয় সেটা জানার জন্য আমাদের রাষ্ট্রবিজ্ঞান পড়া উচিত। তো এবার আমরা এই সেমিস্টার 1-এর যে সিলেবাসগুলো, সেই সিলেবাসগুলো আমরা একটু দেখব কোন কোন বিষয়গুলো এখানে আছে বা কোন কোন টপিকগুলো। আমরা যদি দেখি, এবছর নতুন যে শিক্ষা ব্যবস্থা চালু হয়ে গেছে সেমিস্টার সিস্টেম, আমরা 11-এ দুটো সেমিস্টার দেখব, ফার্স্ট সেমিস্টার অ্যান্ড সেকেন্ড সেমিস্টার। ইভেন প্রত্যেকটা সেমিস্টারে 40 নম্বর ক্যারি করবে এবং 20 নম্বর হচ্ছে প্রজেক্ট। তো আমরা প্রথম যে সেমিস্টারটা, সেই সেমিস্টারে আমরা দেখব 40টা এমসিকিউ থাকবে এবং সেকেন্ড সেমিস্টার যদি আমরা দেখি, তখন নম্বর বিভাজনটা একটু আলাদা রকম হতে পারে, 2 নম্বর, 4 নম্বর এবং 6 নম্বর। তো আমরা আগে একটু দেখে নিই সিলেবাসটা কী কী আছে এবং কোন কোন টপিকগুলোর বিষয় আমাদের পড়তে হবে, এগুলো একটু দেখে নিই, তারপর ডিটেলসে আমরা আলোচনা করছি। টপিক 1, রাজনৈতিক বিজ্ঞান, তত্ত্ব আলোচনা এবং ভারতীয় সংবিধান। যে টপিক দুটোর উপর আমাদের পড়তে হবে সেটা হচ্ছে রাজনৈতিক বিজ্ঞান, তত্ত্ব আলোচনা এবং ভারতীয় সংবিধান। আমরা আগেই বললাম যে সেমিস্টার 1 টোটাল মার্কস থাকবে 40 এবং সবগুলো শর্ট কোশ্চেন এগুলো। তো আমরা প্রথম যে ইউনিট 1-এ আমরা যে টপিকটা দেখতে পাচ্ছি, একটি শৃঙ্খলা হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও সুযোগ। দ্বিতীয় নাম্বার টপিক আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রের অবস্থান, সংজ্ঞা ও বৈশিষ্ট্য।
তৃতীয় নাম্বার যে টপিক বা বিষয়টা সেটা হচ্ছে নাগরিকত্ব। চতুর্থ নম্বর টপিক হচ্ছে সংবিধান ও সংজ্ঞা। আচ্ছা, ইউনিট 5 সংবিধান প্রণয়ন ও দর্শন, আর আমরা ইউনিট 6 এর মধ্যে দেখতে পাচ্ছি ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য। তো এগুলো তোমাদের কাছে একদম নতুন বলে মনে হবে যে সংবিধান কি, সংবিধান প্রণয়ন ও দর্শন কি জিনিস, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য কি। আমরা ছোটবেলায় জাস্ট বইয়ের প্রথম যে পেজটা সেখানে আমরা দেখি প্রস্তাবনা, আমরা ভারতের জনগণ এরকম লেখা থাকে, তো সেই প্রস্তাবনা কি এবং মৌলিক অধিকার মৌলিক কর্তব্য কি সেগুলো সম্পর্কে আমরা জানবো এই পলিটিক্যাল সায়েন্স যে সাবজেক্ট সেটা পড়ে। তো আমরা একটু এবার আমরা প্রথমেই দেখে নিলাম যে আমাদের সেমিস্টার 1-এ যে ইউনিট থাকবে 6 অর্থাৎ 6টা চ্যাপ্টারের উপর, এবং সেগুলো আমরা দেখলাম। তো এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি যে কোন চ্যাপ্টারে কত নাম্বার থাকবে, এবং সেই চ্যাপ্টারটা সম্পর্কে আমরা একটু জাস্ট হালকাভাবে বুঝে নেই যে সেই চ্যাপ্টারের ভিতরে কোন কোন অংশগুলো বা কোন কোন বিষয়গুলো আমাদেরকে পড়তে হবে। তো আমরা একটু দেখে নিই। প্রথমেই বলা হচ্ছে ইউনিট 1-এ একটি শৃঙ্খলা হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও সূচক, এখান থেকে আমাদের 4 নম্বর আসবে। তাহলে ইউনিট 1 একটি শৃঙ্খলা হিসেবে রাষ্ট্রবিজ্ঞান প্রকৃতি ও সূচক থেকে 4 নম্বর। ইউনিট 2 এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রের অবস্থান সংজ্ঞা ও বৈশিষ্ট্য, এখান থেকে আমরা দেখতে পাবো যে এখানে 5 নম্বরের আসবে প্রশ্ন। নাগরিকত্ব, নাগরিকত্ব বিষয়টা আমাদের ভালো মতো করে জানতে হবে। নাগরিকত্ব কি, কোনো একটা দেশের নাগরিক হতে গেলে কি কি নিয়ম পালন করতে হবে, বা কোনো একটা দেশের নাগরিক তাকে সেই দেশের নাগরিক থেকে আমরা যদি বলি টার্মিনেট, অর্থাৎ আমরা যদি বাতিল করে দিতে করি, তাহলে কোন কোন বেসগুলোর উপর ভিত্তি করে আমরা সেই দেশের সেই ব্যক্তিকে নাগরিক থেকে বাতিল করতে পারবো। তো সেই বিষয়গুলো আমাদের এই টপিকটাতে পড়তে হবে। এখান থেকে আছে আমাদের 7 নম্বর। নেক্সট যদি আমরা দেখি সংবিধান, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সংবিধান। সংবিধানের সংজ্ঞা ও প্রকারভেদ, এখান থেকে আমরা দেখতে পাবো নম্বর 6। ইউনিট 5 সংবিধান প্রণয়ন ও দর্শন, এখান থেকে আমরা দেখতে পাবো 8 নম্বর। এবং ইউনিট 6 ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে ভারতের সংবিধানের বৈশিষ্ট্য। আমরা জানি যে আমাদের বা প্রত্যেক দেশের একটা সংবিধান থাকে, তো আমাদেরও সেম একই রকম ভারতীয় সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো কি কি সেগুলো আমরা করব। এখান থেকে টোটাল নাম্বার আছে 10। তাহলে এইগুলো আমাদের নম্বর বিভাজন, কোন বিষয় কোন ইউনিটে কত নম্বর আছে এগুলো আমরা দেখলাম। তো আমরা এখন একটু সেই বিষয়গুলো সম্পর্কে হালকাভাবে একটু জেনে নেই যে এগুলো কি, তাহলে তোমাদের যে ভয় সে ভয়টা একটু দূর হবে। আর বিষয়টা খুবই সহজ, একটু বুঝে প্রশ্ন করলেই আমরা সহজেই বুঝতে পারবো। তো এখান থেকে আমরা যদি ইউনিট 1-এ দেখি, ইউনিট 1-এ হচ্ছে একটি শৃঙ্খলা হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি বা পরিধি, এগুলো এখান থেকে আমাদেরকে পড়তে হবে রাষ্ট্রবিজ্ঞান বিষয়টা কি। এবার আমরা যখন রাষ্ট্রবিজ্ঞান কথাটা বলছি, রাষ্ট্রবিজ্ঞান কথাটা যখন বলছি, তখন আমরা শেষে একটা বিজ্ঞান শব্দটা দেখতে পাচ্ছি। তো এক্ষেত্রে আমাদের মনে প্রশ্ন হতেই পারে যে রাষ্ট্রবিজ্ঞান এটা কি আসলেই বিজ্ঞান নাকি বিজ্ঞান বলা যায় না, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান কি আদৌ বিজ্ঞান পদবাচ্য অথবা নয়, সেগুলো সম্পর্কে আমাদের পড়তে হবে। যে কোনো রাষ্ট্রবিজ্ঞানকে বিভিন্ন দিক দিয়ে আলোচনা করে বলেছিলেন যে রাষ্ট্রবিজ্ঞানকে আমরা বিজ্ঞান বলতে পারি, আবার একই রকম করে অন্যদিকে অনেক রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন তাদের যুক্তি দিয়ে বলেছিলেন যে রাষ্ট্রবিজ্ঞানকে আমরা বিজ্ঞান বলতে পারি না। তো সেইগুলো সম্পর্কে আমাদের পড়তে হবে। এখানে রাষ্ট্রবিজ্ঞান, এখানে আমরা অনেকগুলো রাষ্ট্রবিজ্ঞানীর নাম আমরা পাবো, তাদের মধ্যে অনেক যে কয়েকজন উল্লেখযোগ্য তাদের মধ্যে আমরা বলতে পারি অ্যারিস্টটল, ম্যাকিয়াভেলি, প্লেটো, রুশো।
তো এগুলোর নাম শুনে ভয় পাওয়ার কিছুই নেই, এগুলো যেহেতু বিদেশি রাষ্ট্রবিজ্ঞানী তার জন্যই। নেক্সট যে আমরা টপিক বা ইউনিট 2 এর মধ্যে আমরা দেখি রাষ্ট্রের অবস্থান, সংজ্ঞা ও বৈশিষ্ট্য। এবার রাষ্ট্র, এবার আমাদের মনে প্রশ্ন হতে পারে রাষ্ট্র জিনিসটা কি এবং রাষ্ট্র কিভাবে গঠিত হয় এবং কোন কোন উপাদানগুলো থাকলে আমরা সেই অঞ্চলটিকে আমরা রাষ্ট্র বলতে পারি। তো এদের মধ্যে যে সকল উপাদানগুলো, তার মধ্যে গুরুত্বপূর্ণ যে উপাদান বা বৈশিষ্ট্য যেটা থাকা দরকার সেটা হচ্ছে সার্বভৌমত্ব ক্ষমতা। এবার এখানে নতুন একটা টার্ম যে সার্বভৌমত্ব ক্ষমতা আবার কি জিনিস, আমরা তো এগুলোর নাম কোনো শুনেই নেই। তো সার্বভৌমত্ব যদি আমরা বলি, অর্থাৎ আমরা যদি ইংলিশে এটাকে বলি যে এক্সট্রিম পাওয়ার বা সুপ্রিম পাওয়ার। সুপ্রিম পাওয়ার, এখানে সার্বভৌমত্ব যে বিষয়টা বা টার্মটা, এটাকে যদি আমি এক কথায় বলতে পারি যে আমি কোনো একটা ডিসিশন নেব, সেই ডিসিশন নেওয়ার জন্য আমার উপরে কারো প্রেশার বা চাপ থাকবে না, আমার ডিসিশন আমি নিজেই নিতে পারবো, সেটাকেই আমরা বলবো যে সার্বভৌমত্ব ক্ষমতা। একই রকম যদি এবার আমি কোনো একটা ডিসিশন নিতে যাই, এবার আমি যদি বিভিন্ন ব্যক্তির বা বিভিন্ন দিক দিয়ে প্রভাবিত হই এবং আমার নিজের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটাই আমি নিতে পারছি না, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে তার সার্বভৌমত্ব ক্ষমতাটা নেই। তো এরকমই রাষ্ট্র হতে গেলে কতগুলো উপাদান দরকার, তার মধ্যে যদি আমি 1 নম্বর উপাদান যদি বলি তাহলে সার্বভৌমত্ব ক্ষমতা। সার্বভৌমত্ব ক্ষমতা এটা 2 নম্বর যদি আমি বলি জনগণ থাকতে হবে, সরকার, ভূখণ্ড আরো অনেক উপাদান আছে, তো আমরা আগে এইটুকু দেখি। তো একটা রাষ্ট্র হতে গেলে যেটা মেইন যে বৈশিষ্ট্য বা উপাদান সেটা হচ্ছে সার্বভৌমত্ব ক্ষমতা, জনগণ, সরকার, ভূখণ্ড, এরকম। এবার আমাদের তাহলে আমরা এবার বলতে পারি যে আমাদের যে পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গ কি একটা রাষ্ট্র? এটা আমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ঠিক আছে, আমরা তো দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেও জনগণ আছে, সরকার আছে, নির্দিষ্ট ভূখণ্ড আছে, আয়তন, আদার্স যে বিষয়গুলো সেগুলো আছে। তো এটার ক্ষেত্রে আমরা যদি আবার ভারতের ক্ষেত্রে দেখি বা অন্য কোনো একটা আমরা যদি কান্ট্রি বা দেশের কথা বলি, তাদেরও সেম এগুলোই। কিন্তু এই যে সার্বভৌমত্ব যে বিষয়টা, এটা কোনো রাজ্যের থাকে না। সার্বভৌমত্ব কথাটার অর্থ আমি আগেই বলে দিলাম যে নিজের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত চূড়ান্তভাবে নেওয়ার যে ক্ষমতা সেটা। এবার পশ্চিমবঙ্গ বা ত্রিপুরা, বিহার, এই যে অঞ্চলগুলোর কথা আমরা যদি বলি, এখন আমরা জাস্ট অঞ্চল বলি, তো এক্ষেত্রে আমরা কি দেখব যে সেই যে জায়গা বা অঞ্চলগুলো আমরা দেখতে পাবো জনগণও আছে, সরকার, ভূখণ্ড এগুলো আছে। কিন্তু এবার যদি আমরা সার্বভৌমত্ব যদি বিষয়টা তাদের ক্ষেত্রে দেখি, তাদের ক্ষেত্রে এই যে উপাদানটি এটা থাকে না। এটা যদি থাকে তাহলে সেটাকে আমরা তখন আর রাজ্য বলতে পারবো না, রাষ্ট্র বলবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রের যে মূল যে উপাদান সেটা হচ্ছে সার্বভৌমত্ব ক্ষমতা। এবার আমরা সেম একই রকম করে আমরা যদি ভারতের কথাই বলি, ভারত অন্য কোনো দেশের সঙ্গে কীভাবে সম্পর্ক গঠন করবে বা কোন কোন বিষয়গুলোর উপর কী ডিসিশন নেবে সেটা ভারত নিজেই নিতে পারবে, যেটা আমরা যখন পরাধীন ছিলাম সেই সময় যেটা আমাদের অধিকার বা ক্ষমতা ছিল না। তো এখানে যদি বলা হয় যে ওয়েস্ট বেঙ্গল কি একটা রাষ্ট্র, তাহলে আমরা কি বলবো যে ওয়েস্ট বেঙ্গল একটি রাষ্ট্র নয়। ওয়েস্ট বেঙ্গল কারণ তার রাষ্ট্র হতে গেলে যে বিষয়গুলো বা যে উপাদানগুলো থাকা দরকার সবগুলো থাকলেও সার্বভৌমত্ব বা সুপ্রিম বা সোভারেন্টি যে বিষয়টা সেটা ওয়েস্ট বেঙ্গলে নেই। তার জন্য আমরা সেটাকে রাষ্ট্র বলবো না, রাজ্য বলবো। এটা গেল। এবার এখানে রাষ্ট্রের তাহলে এটা আমরা যদি দেখি তো রাষ্ট্র এটা। এবার নাগরিকত্ব কি? এই যে আমরা যে দেখতে পাচ্ছি জনগণ, এখানে কোনো একটা অঞ্চলে, যেমন আমরা যদি ওয়েস্ট বেঙ্গল দেখি বা ইন্ডিয়া বা ভারতে অবশ্যই জনগণ আছে,
তো এবার ভারতে যারা বসবাস করে তাহলে তাদেরকে আমরা বলবো যে সেই ব্যক্তি সেই দেশের নাগরিক। কিন্তু এখানে আমরা নতুন যে বিষয়টা নাগরিক, এই নাগরিক জিনিসটা কি সেটা আমাদেরকে দেখতে হবে, এবং যখন আমরা ক্লাসগুলো করাবো তখন এই নাগরিকত্ব সম্পর্কে ডিটেইলসে আলোচনা করব। যতই তোমাদের শর্ট প্রশ্ন হোক না কেন, আমাদের বিষয়গুলো ভালো মতো করে জানতে হবে যে এই বিষয়গুলো কি। এর জন্য শুধুমাত্র কোশ্চেন সলভ করার জন্যই যে আমরা পড়বো তা না, আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব যে কোন বিষয়টা কি, কীভাবে আমরা এবার কোনো একটা দেশের নাগরিক হতে যাব, সেই দেশের নাগরিক হতে গেলে কোন কোন শর্তগুলো পালন করতে হবে সেগুলো আমাদেরকে দেখতে হবে। সেম একই রকম করে কোনো একটা দেশের কোনো ব্যক্তি ভারতের নাগরিক হতে গেলে তাকে কোন কোন শর্তগুলো এবং কোন কোন বিষয়গুলোর উপর ভিত্তি করে সেই ব্যক্তিকে আমরা নাগরিক যে অধিকার সেটা দেব, সেটা আমাদের দেখতে হবে। অন্যদিকে আমরা দেখি যে কোনো একজন ব্যক্তি যদি দেশদ্রোহিতা অর্থাৎ দেশের বিরুদ্ধে কোনো কাজ করে তাহলে তার নাগরিকত্ব যে অধিকার সেটা ছিনিয়ে নেওয়া হয়। তো এবার কোন কোন বিষয়গুলোর উপর ভিত্তি করে আমরা কোনো একজন নাগরিকের নাগরিকত্ব আমরা ছিনিয়ে নেব সেটাও আমাদের দেখতে হবে। এর জন্য আমাদের অবশ্যই ভালো মতো করে পড়তে হবে। নেক্সট যে ইউনিট, যদি আমরা দেখি সেটা হচ্ছে সংবিধান। সংবিধান খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম, সংবিধান। আচ্ছা, এবার সংবিধানটা কিছুই না। এবার মনে করো যে আমরা কোনো একটা গ্রুপ গঠন করছি, এবার সেটা ক্লাবই হতে পারে বা কোনো একটা আমাদের গোষ্ঠী হতে পারে। সেই গ্রুপ বা সেই ক্লাবকে পরিচালনা করার জন্য আমরা অনেক কিছু নিয়ম নীতি চালু করি, যে এই বিষয়গুলোর উপর কেউ যদি ভুল করে তাহলে তার বিরুদ্ধে আমরা স্টেপ নেব, বা এই আমাদের যে ক্লাব বা আমাদের যে গোষ্ঠী এই বিষয়গুলোকে কেন্দ্র করেই আমাদের ক্লাব বা গোষ্ঠী পরিচালিত হবে। সেম একই রকম করে যদি আমরা এবার ভারতের ক্ষেত্রে দেখি, সেই ভারতের ক্ষেত্রেও এরকম কিছু নিয়ম নীতি আমরা দেখতে পাই, যেটা একটা বড় বইয়ের আকারে লেখা আছে। যে বইয়ে আমরা দেখব যে আমাদের দেশ কিভাবে পরিচালিত হবে, এবার আমাদের দেশের নাগরিকদের কোন কোন অধিকারগুলো দেওয়া হবে, আর সেই অধিকারগুলো যদি তারা ঠিকমতো করে অধিকার ভোগ করতে না পারে তার জন্য তারা হাইকোর্ট বা বিচারালয়ের কাছে যেতে পারে। তো যে বইয়ে আমরা এই নিয়ম নীতিগুলো আমরা দেখব বা লেখা থাকে সেগুলোকে আমরা বলবো সংবিধান। তো এটা গেল। এবার সংবিধানের যদি আমরা প্রকারভেদটা দেখি, এবার সংবিধান হচ্ছে দুই ধরনের, একটা লিখিত সংবিধান আমরা বলতে পারি, আর একটা হচ্ছে অলিখিত সংবিধান। অলিখিত সংবিধান। আচ্ছা, লিখিত সংবিধান এবং অলিখিত সংবিধান। লিখিত সংবিধান যদি আমরা দেখি ভারতের ক্ষেত্রে লিখিত সংবিধান অর্থাৎ আমাদের যে সংবিধান একটা লিখিত আকারে আছে, আমরা যে কেউ পড়তে পারি সেই বই, মনে করি সেই বই পড়ে আমরা যে কোনো বিষয়গুলোর উপর আমরা জানতে পারি যে আমাদের ভারতের সংবিধানে কি কি বলা হয়েছে। তাই লিখিত সংবিধান। অলিখিত সংবিধান অর্থাৎ লিখিত আকারে নেই কিন্তু সংবিধান আছে, সেটাকে আমরা যদি বলি ব্রিটেন, তাহলে এখান থেকে খুবই একটা গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন হতেই পারে যে অলিখিত সংবিধান দেখা যায় কোন দেশে? ব্রিটেনের ক্ষেত্রে। এই চ্যাপ্টারটাতে আমরা এই সংবিধানের যে কাজ বা সংবিধানের যে গুরুত্ব সেগুলো আমরা ভালো মতো পড়ব। এখানে যদি আমরা দেখি লিখিত সংবিধানের দোষ গুণ, দোষ মানে ভালো দিক এবং দোষ মানে খারাপ দিক এবং গুণ মানে ভালো দিক। তো আমরা যদি দেখি যে লিখিত সংবিধানের দোষ গুণগুলো অর্থাৎ ভালো এবং খারাপ দিক কোনগুলো, সেগুলো অলিখিত সংবিধানের ক্ষেত্রে আমরা একই রকম করে দোষ গুণ দেখব। এরকম এখানে সংবিধানের ক্ষেত্রে এবার আমরা যখন আমাদের যে সংবিধান যদি আমরা দেখি 47 বা এই সময় যখন রচনা করা হয়েছিল, সেই সময়ের ক্ষেত্রে তখনকার যে যারা সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকর এবং তার সহযোগী যারা ছিলেন, তারা সেই সময়ের পরিস্থিতির উপর ভিত্তি করেই বিভিন্ন বিষয়গুলো সংবিধানে প্রাধান্য দিয়েছিল। কিন্তু এবার যখন আমরা দেখলাম যে সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই পরিবর্তন হতে শুরু করলো এবং সেই বিষয়গুলো যদি সেম একই থাকে, সেই সময়কার সঙ্গে বর্তমান সময়ে একেবারেই কোনো সাদৃশ্য আমরা পাই না, সেই ক্ষেত্রে আমাদের খুবই অসুবিধা হতে পারে। তার জন্য আমরা কি করব যে সংবিধানকে মাঝে মাঝে বা দরকার হলে আমরা কি করতে পারি? সংশোধন করতে পারি। তো সেই বিষয়টাও আমরা এই টপিকটাতে পড়ব যে সংবিধানকে কিভাবে সংশোধন করা যায় এবং
কিভাবে পরিবর্তন করা যায় সেগুলো সম্পর্কে আমরা এখানে পড়ব। এখানে আমরা দেখতে পাই যে সংবিধানের ক্ষেত্রে আমরা যদি দেখি সুপরিবর্তনীয় তারপর দুষ্পরিবর্তনীয়। সুপরিবর্তনীয় কথার অর্থটা কি? যে সকল সংবিধানে কোনো কিছু একটা বিষয়কে আমরা সহজেই পরিবর্তন করতে পারি বা চেঞ্জ করতে পারি বা কারেকশন করতে পারি। আর দুষ্পরিবর্তনীয় অর্থাৎ সহজে আমরা করতে পারবো না। তবে আমাদের ভারতের যদি সংবিধানটার ক্ষেত্রে দেখি, এটা হচ্ছে মিশ্র প্রকৃতির, অর্থাৎ সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় এই দুটোরই সংমিশ্রণ। এটা গেল। তাহলে এখানে আমরা এই বিষয়গুলো আমরা পড়ব এবং পরের যে টপিক, সেই টপিকটা হচ্ছে সংবিধান প্রণয়ন এবং দর্শন। সংবিধান প্রণয়ন এটার মানেটা কি? যে আমাদের এমন কি সমস্যা বা কোন দরকার হলো যে আমাদের সংবিধান রচনা করতে হবে। তো এই বিষয়গুলো আমরা জানি যে 1947 সালে যখন আমরা স্বাধীনতা লাভ করি, তার আগে আমরা ইংরেজদের বা ব্রিটেনের অধীনে ছিলাম। তো এবার যখন ইংরেজরা আমাদেরকে স্বাধীনতা প্রদান করলো এবং আমাদেরও একটা বুঝতে পারলাম যে আমরা আমাদের যে রাষ্ট্র বা দেশ, সেই দেশটাকে আমরা কিভাবে পরিচালনা করব, তার জন্য আমাদের তো কোনো কিছু নিয়ম নীতি বা নিয়ম কানুনের দরকার হবে। সেজন্য আমাদের এই সংবিধান যে রচনা, সেই রচনাটা আমাদের গুরুত্বপূর্ণ হয়ে পড়লো যে আমরা এবার আমাদের কি করতে হবে, একটা সংবিধান রচনা করতে হবে। তো সেই সংবিধান রচনা করার জন্য আমরা দেখি যে গণপরিষদ গঠন করা হয়েছিল। গণপরিষদ, এখানে আমরা যদি সংবিধান প্রণয়নের ক্ষেত্রে ডক্টর বি.আর. আম্বেদকরের ভূমিকা, ডক্টর বি.আর. আম্বেদকর এর ভূমিকা গুরুত্বপূর্ণ দেখতে পাই এবং তিনি ছাড়াও আরও অনেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যেমন বি.এন. রাও, আদার্স যে ব্যক্তিগুলো ছিলেন তারাও। এক্ষেত্রে এবার আমরা আমাদের সংবিধানের কোন কোন বিষয়গুলোকে আমরা আমাদের সংবিধানে স্থান দেব, সেগুলো নিয়েও আমাদের মধ্যে একটা কৌতূহল জেগে উঠলো যে আমরা এবার আমাদের সংবিধানে কোন কোন বিষয়গুলোকে স্থান দেব। এরপরে আমরা দেখলাম যে যে সকল যে আদার্স, যেমন আমেরিকা, রাশিয়া, আয়ারল্যান্ড, তারপর এই যে দেশের যে সংবিধান, সেই সংবিধানে কিছু কিছু গুরুত্বপূর্ণ যে দিকগুলো, সেগুলোকেও আমরা আমাদের যে সংবিধান সেখানে স্থান দিলাম। আর আমাদের সংবিধান রচনার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা কাজ করেছিল, সেটা হচ্ছে 1935 সালে ভারত শাসন আইন। 1935 সালের ভারত শাসন আইন। তো এই বিষয়টা বা এই আইনটি আমাদের অনেক, এই আইনের যে গুরুত্বপূর্ণ কিছু কিছু বিষয়গুলো, সেই বিষয়গুলোকেও আমরা আমাদের যে সংবিধান, সেই সংবিধানে স্থান দিয়েছিলাম। এবং বিভিন্ন দেশের যে, আমরা আগেই বললাম যে বিভিন্ন দেশের যে সংবিধান, সেই সংবিধান থেকে অনেক ভালো ভালো বা অনেক যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো, সেগুলোকেও আমরা আমাদের সংবিধানে স্থান দিয়েছি। তার মধ্যে উল্লেখযোগ্য আমরা বলেই ফেললাম যে আমেরিকা, ব্রিটেন, কানাডা, আয়ারল্যান্ড, এগুলো। তো এগুলো এই টপিকটা যখন আমরা পড়ব, তখন আমরা ডিটেলসে আলোচনা করব যে আমাদের সংবিধান কেন তৈরি করতে হয়েছিল, সংবিধান প্রণয়নের ক্ষেত্রে গণপরিষদের ভূমিকা কী ছিল এবং ডক্টর বি.আর. আম্বেদকরের ভূমিকা কী ছিল এবং কোন কোন দেশের সংবিধান থেকে আমরা কোন কোন বিষয়গুলোকে আমরা গ্রহণ করেছি, সেগুলো আমাদেরকে ভালো মতো করে পড়তে হবে। নেক্সট অ্যান্ড লাস্ট যে ইউনিট, সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য। ভারতীয় সংবিধান, এবার আমরা দেখলাম যে 1946 সালে যখন গণপরিষদ গঠিত হলো, তারপর যখন সংবিধান রচনার কাজ শুরু হলো এবং শেষে আমরা দেখতে পাই 1949 সালের 26শে নভেম্বর গণপরিষদ কি করলো, যে আমাদের যে সংবিধান সেটাকে গ্রহণ করলো, অ্যাডপ্ট করলো। কবে? তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে 1949 সালের 26শে নভেম্বর। 1949 সালের 26শে নভেম্বর গণপরিষদ কর্তৃক যে ভারতের যে সংবিধান, সেটা গৃহীত হলো। অর্থাৎ এই দিনটাতে গণপরিষদ ভারতের যে সংবিধান যে রচনা করা কমপ্লিট হয়ে গেছে, সেই সংবিধানকে গ্রহণ করলো। কিন্তু সেই সময়ই কার্যকর করা হয়নি। কার্যকর আমরা করলাম 1950 সালের 26শে জানুয়ারি। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে শর্ট প্রশ্নের মধ্যে আসতেই পারে যে ভারতের সংবিধান কবে গৃহীত হয়, অর্থাৎ 1949 সালের 26শে নভেম্বর, এবং কবে কার্যকরী হয়
আমরা পরের বছর 1950 সালের 26শে জানুয়ারি যে দিনটা সেটা আমরা দেখতে পাই, যে 1950 সালের 26শে জানুয়ারি, 26শে জানুয়ারি। আর এই দিনটাকে আমরা তখন থেকে কি হিসাবে পালন করছি? প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে। এবার আমাদের অনেকের মধ্যেই কৌতূহল জাগতে পারে যে 1949 সালের 26শে জানুয়ারি, তো 1949 সালের 26শে নভেম্বর যে সংবিধান গ্রহণ করা হয়েই গেল, তো সেদিন থেকেই কার্যকর করা উচিত ছিল। কিন্তু আমরা তা না করে আমরা পরের বছর 26শে জানুয়ারি থেকে কেন আমরা কার্যকর করা শুরু করলাম? এর পিছনেও একটা ঐতিহাসিক ঘটনা আছে বা ঐতিহাসিক কারণ আছে। সেই কারণ বা সেই ঘটনাটি আমরা যখন এই চ্যাপ্টার সম্পর্কে পড়ব তখন আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব, যে কেন 1949 সালের 26শে নভেম্বর সংবিধান একদম তৈরি ছিল এবং গ্রহণ করাও হলো, কিন্তু তখন কেন কার্যকর করা হলো না, তা না করে আমরা পরের বছর 26শে জানুয়ারি কেন কার্যকর শুরু করলাম, সেগুলো নিয়েও আমাদেরকে জানতে হবে এবং এই বিষয়গুলো নিয়ে আমরা তখনই আলোচনা করব। তো আমরা আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে রাষ্ট্রবিজ্ঞান যে বিষয়টা, রাষ্ট্রবিজ্ঞান বিষয়টা আমাদেরকে খুব ভালোভাবেই পড়তে হবে। আমাদের দেশ, আমাদের রাজ্য, আমাদের জেলা, আমরা বলতে পারি যে আমাদের দেশ সম্পর্কে এবং আমাদের যে প্রতিবেশী যে দেশগুলো আছে সেগুলো সম্পর্কেও জানার জন্য আমাদের অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান পড়া উচিত। এবং রাষ্ট্রবিজ্ঞান পড়লেই আমরা ভারতের সংবিধান সম্পর্কে যখন আলোচনা করব তখন এই বিষয়গুলো জানতে পারবো। তো এই গেল আজকে যে আমাদের ক্লাসটা ছিল, যে সেমিস্টার 1-এর যে সিলেবাস সেগুলো নিয়ে আলোচনা করা এবং একটু হালকা করে বুঝাই দিলাম যে কোন টপিকটা বা কোন ইউনিটটাতে কোন কোন বিষয়গুলো আছে এবং সেগুলো নিয়ে একটু আমরা দেখলাম। তো পরের ক্লাসে আমরা প্রথম যে চ্যাপ্টার সেটা নিয়ে আলোচনা করব। ততক্ষণে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো এবং পরের জন্য অপেক্ষা করো ক্লাসের জন্য। ধন্যবাদ।